আসসালামু আলাইকুম। এডিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংসদের নিম্নকক্ষ নয়, উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই এনসিপি। বড় কোনো দলের সাথে জোটও নয়, জানালেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। পিআরের অজুহাতে নির্বাচনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হচ্ছে, অভিযোগ বিএনপির। গায়ের জোরে দেশ শাসনের দিন শেষ, হুঁশিয়ারি জামায়াতের। ডেঙ্গুতে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু বাংলাদেশে। স্বাস্থ্য খাতে সংস্কার না হওয়ায় বিদ্যমান কাঠামো সংক্রমণ থামাতে পারছে না, অভিযোগ সংশ্লিষ্টদের। এবং কিছুতেই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসছে না নিত্যপণ্যের দাম, অসহায় ক্রেতারা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নিম্নকক্ষ নয়, জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানী শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, জামায়াত সহ ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলনের সঙ্গে নেই এনসিপি। বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই মুহূর্তে জোট নয় বলেও জানান তিনি। স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগোবে জাতীয় নাগরিক পার্টি। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই। তিনি জানান, নির্বাচনের প্রস্তুতির জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি দিয়ে মাঠে নামবে এনসিপি। জামাত ইসলামের নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে যুগপৎ আন্দোলন, সেই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টি নাই, অংশগ্রহণ করছে না। কারণ নিম্নকক্ষে আমরা পিআর চাই না, নিম্নকক্ষের পিআরের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমরা শুধু উচ্চকক্ষে পিআর এবং একটা জবাবদিহিতার জন্য একটি কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি। ফলে সেটাকে নিশ্চিত করে যাতে জুলাই সনদ বাস্তবায়ন করা হয়। ফলে আমরা এই মুহূর্তেই কোনো জোট ভিত্তিক আমরা চিন্তা ভাবনা করছি না যে আমাদের যে বড় রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে, বরং জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আগাবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করবে। যাদের জনসমর্থন ও দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই তারাই পিআর পদ্ধতিতে ভোটের নামে জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তায় ঠেলে দিতে চায়, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। রাজধানীর BMA ভবনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়ার সম্মেলনে তিনি বলেন, অগ্রহণযোগ্য দাবি তুলে আন্দোলনের নামে পতিত স্বৈরাচারকে ফিরে আসার সুযোগ করে দেওয়া হচ্ছে। নেপালের উদাহরণ টেনে ডাক্তার জাহিদ বলেন, যেসব দেশে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হয় সেসব দেশে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। কেউ যাতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে 24-এর গণ অভ্যুত্থানের অর্জনকে বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে দলের নেতাকর্মী সহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা। নির্বাচনীয় হয়ে দেশ পরিচালনার দায়িত্ব জীবনে কখনো দেশের জনগণ যাদেরকে দেয় নাই তাদের পক্ষ থেকে এই আন্দোলন দলবাজির জন্য, জনগণ না চাইলেও জনগণের কথা বলে মতামত দেওয়ার দাবিদার হওয়ার জন্য যারা আজকে এই সমস্ত দাবি তুলছেন তারা সত্যিকার অর্থে নিজের বিবেককে প্রশ্ন করুন, উদ্দেশ্য কি? তাহলে কি আমি স্বৈরাচারকে আসার জন্য একটা রাস্তা করে দিচ্ছি? নির্বাচনকে প্রলম্বিত করার জন্য আমি কোনো চেষ্টা করছি? নির্বাচন যাতে আরো বেশি না দূরে থাকে, দেশে যাতে আরো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়, দেশে যাতে ইনভেস্টমেন্ট আরো কম হয়, দেশে যাতে আরো বেকারত্ব বেশি বেড়ে যায়, আমি কি সেই দিকে দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে চাচ্ছি? সমাজ বদলাতে ও পরিবর্তন চাইলে সংগঠনকে শক্তিশালী এবং মানুষের কাছে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর বাংলা একাডেমি মিলনায়তনে প্রয়াত বাম রাজনীতিবিদ বদরুদ্দিন উমরের সভায় তিনি বলেন, বিপ্লব তখনই সফল হয় যখন বিপ্লবী সংগঠন থাকে। মির্জা ফখরুল বলেন, বদরুদ্দিন উমর জীবনের শেষ দিন পর্যন্ত আদর্শের সাথে কখনো আপোষ করেননি। এখানকার রাজনীতিবিদদের তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এ সময় বক্তারা বলেন, জ্ঞানভিত্তিক রাজনীতির মাধ্যমে রাজনীতিতে গুণগত পরিবর্তন এনেছিলেন বদরুদ্দিন উমর। বিপ্লব করতে চান, সমাজ বদলাতে চান, যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে শক্তিশালী করতে হবে।
আরও মজবুত করতে হবে এবং একেবারেই বদরুদ্দোজা ওমর সাহেবের ভাষায় মানুষের কাছে চলে যেতে হবে। বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে। আজকে এই যে একটা হতাশা এসছে, এই হতাশার মূল কারণটা হচ্ছে যে সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন যদি না থাকে তাহলে বিপ্লব হয় বলে আমার অন্তত মনে হয়। ফ্যাসিবাদ কায়েম করে গায়ের জোরে দেশ শাসনের দিন শেষ হয়ে গেছে বলে হুঁশিয়ার করেছেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল সমাবেশে তারা বলেন, একটি প্রভাবশালী মহল নিজেদের স্বার্থে পিআর পদ্ধতির বিরোধিতা করছে। এই পদ্ধতিতে নির্বাচন ছাড়া দেশের জনগণ মেনে নেবে না বলেও দাবি করেন দলটির কেন্দ্রীয় নেতারা। জুলাই সনদের বাস্তবায়ন না হলে দেশে পুনরায় নতুন করে ফ্যাসিবাদ ফিরে আসবে বলেও আশঙ্কা তাদের। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং পিআর সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী। শুক্রবার দ্বিতীয় দিনে দেশের 7 বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করে দলটি। বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জামাতের বিক্ষোভ সমাবেশ ও মিছিলে অংশ নেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, একটি প্রভাবশালী মহল নিজেদের স্বার্থের কারণে পিআর পদ্ধতির বিরোধিতা করছে, কিন্তু দেশের 70% ভোটার পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে মন্তব্য করেন তিনি। অতীতের এই ট্র্যাডিশনাল ইলেকশনের কারণে বহু যোগ্য নেতা কেন্দ্রে ছিল যারা চাঁদাবাজি, মস্তানি, কালো টাকা খেলতে পারেননি বলে অনেক টাউট নেশাখোরের কাছে নির্বাচনে তারা এলাকা হেরে গেছে। কি বলে? যারা কালো টাকা দিয়ে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করতে পারবে না, তারা পিআর ঠেকাতে চায়। সকল দলের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে একটি অংশীদারিত্বের সরকার আসলে কর্তৃত্ববাদী সরকারের শাসন চালাতে পারবে না যারা, তারা পিআর ঠেকাতে চায়। বরিশালে বিক্ষোভে অংশ নেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট সরকারকে চিনে ফেলেছে, এই ফ্যাসিস্টদের দোসরদেরকেও চিনে ফেলেছে, যার ফলে আগামী দিনে ফ্যাসিস্ট আসতে পারবে না এবং ফ্যাসিস্টদের দোসর যে জাতীয় পার্টি এবং 14 দল যেভাবে তাদেরকে সহযোগিতা করেছে তাদেরও বাংলাদেশের কোনো জায়গা হবে না। এছাড়া চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী এবং খুলনায় বিক্ষোভ সমাবেশ করে জামায়াতে ইসলামী। শীর্ষ নেতারা বলেন, 5 দফা দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আবারও স্বৈরাচার ফিরে আসবে। নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, দাবি আদায় হবে ইনশাআল্লাহ। এর আগে অতিরিক্ত দালালি করার কারণে নিজেরাই বিলুপ্ত হয়ে গেছে রাজনীতি থেকে। আর একটি দল অতীতে যখন ক্ষমতায় ছিল, বাংলাদেশকে বিশ্বের দরবারে 5 বার দুর্নীতিতে তারা চ্যাম্পিয়ন করেছে। এইরকম নিষ্ঠুর ঘটনার বিচার হবে না। আর আমরা ভোট করে ক্ষমতায় গিয়ে ক্ষমতার হালুয়া রুটি খাবেন, এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। এ সময় জামাত নেতারা জানান, আলোচনার টেবিলের পাশাপাশি দাবি আদায়ের এই আন্দোলন চলবে। প্রয়োজনে আরো কঠোর হবার হুঁশিয়ারিও দেন তারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। বিদেশি প্রেসক্রিপশনে দেশ চালানোর অপচেষ্টা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম। রাজধানীর ধোলাইখাল ট্রাক স্ট্যান্ডে ঢাকা 6 আসনের গণসমাবেশে তিনি কথা বলেন। রেজাল করিম আরও বলেন, এখন কেউ নব্য ফ্যাসিবাদী আচরণের চেষ্টা চালাচ্ছে। দেশের মানুষ আর এসব মেনে নেবে না। যারা ফ্যাসিবাদ কায়েমের ষড়যন্ত্র করছে তাদেরকে এদেশের মানুষ প্রত্যাখ্যান করবে বলে সতর্ক করেন তিনি। 5 আগস্টের পর রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে দেশের মানুষকে ইসলামের সৌন্দর্যের উপর আস্থা রাখার আহ্বান জানান দলটির এই শীর্ষ নেতা। আমি সকল প্রকার আহ্বান জানাবো, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তাদের শাসন আমরা দেখেছি, কিন্তু ইসলামী নীতি আদর্শের শাসন আমরা এখনো দেখি নাই। এখন দেখার জন্যই আমি সকল প্রকার আহ্বান জানাচ্ছি, আসেন আমরা যেন আর কেউই এই চাঁদাবাজদের সহযোগী না হই, আমরা যেন এই খুনিদের সহযোগী না হই, যারা টাকা পাচার করে তাদের জন্য সহযোগী না হই, যারা আল্লাহর নীতি আদর্শকে যারা রাষ্ট্রীয় পর্যায়ে তারা পরিচালনায় তারা নিয়ম নীতি হিসেবে মানতে না চায়, তাদের জন্য আমরা সহযোগী না হই। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, জাতীয় সংসদের নিম্নকক্ষ হবে আসনভিত্তিক এবং উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে। দুটিরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে বলে মনে করেন তিনি। তার আশা সব বিষয়
বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নিম্নকক্ষে হবে আসন ভিত্তিক যে বর্তমান যে পদ্ধতি আছে, আর উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে, আনুপাতিক পদ্ধতির ভিত্তিতে। তো দুটোই ইতিবাচক দিক আছে, দুটোরই নেতিবাচক দিক আছে। এই জন্য আমরা মনে করি দুটোই হওয়া দরকার। আমরা ঐক্যমতে পৌঁছতে পারবো, ঐক্যমতে পৌঁছার মাধ্যমে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং তার ফলে আমাদের একটা কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পথ প্রশস্ত হবে। বিশ্বে ডেঙ্গুতে আক্রান্তদের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হচ্ছে বাংলাদেশে। চিকিৎসকরা বলছেন প্রথমবার আক্রান্ত হলে মৃত্যুর আশঙ্কা কম। যারা মারা যাচ্ছেন তাদের বেশিরভাগই দ্বিতীয় বা তৃতীয় দফায় আক্রান্ত। বয়স্ক, অন্তঃসত্ত্বা নারী এবং জটিল রোগে আক্রান্তরাই বেশি মারা যাচ্ছেন। মৌসুমের শেষ বৃষ্টির দিন জন্ম নেওয়া এডিস মশা বর্ষা শেষ হওয়ার পরও 1.5 থেকে 2 মাস বেঁচে থাকে বলে জানান জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলেন ডেঙ্গুকে এখন আর মৌসুমী রোগ ভাবার সুযোগ নেই। মিজান শাহজাহানের রিপোর্ট। গত 8.5 মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 250 মানুষ। 2024 সালে এই সংখ্যাটি ছিল 575। ডেঙ্গুতে আক্রান্তের মধ্যে মারা যাওয়ার হার সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ায় 1005 জন, আর বাংলাদেশে মারা যাচ্ছে 1004 জন। প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ বলেন, রোগী ও স্বজনের সচেতনতাই পারে মৃত্যুর হার কমিয়ে আনতে। এবার যে আমরা দেখছি অনেকেই মারা যাচ্ছে, এরা আক্রান্ত ছিল, এবার কিন্তু তারা আবার দ্বিতীয় বা তৃতীয়বার বা চতুর্থবার আক্রান্ত হয়েছে, সিরিয়াস হয়েছে। এই জন্যই কিন্তু অনেকেই মারা যাচ্ছে। আরেকটা ব্যাপার হলো ডেঙ্গু তার ধরন বদলে গেছে। যেমন রোগী টিপিক্যাল যে পিকচার, ক্লাসিক্যাল ডেঙ্গুর যে লক্ষণগুলো থাকলে অনেকে বোঝা যায় না। একটু জ্বর থাকে, সামান্য 1-2 দিনের জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, রোগী কিন্তু বুঝতে পারে না অথবা কেউ পাত্তা দেয় না। মনে করে 1-2 দিনের জ্বর কি আর করবে, দেখা গেল 3 দিন 4 দিনের মধ্যে হঠাৎ করে সিরিয়াস হচ্ছে, হঠাৎ করে প্লেটলেট কমে যায়, রোগী শকে চলে যায়, ব্লাড প্রেশার পাওয়া যায় না, পালস পাওয়া যায় না, প্রস্রাব হয় না, অজ্ঞান হয়ে যায়, এই যে বিড়বিড় করে আজেবাজে উল্টা আজেবাজে কথাবার্তা, এইরকম লক্ষণ দেখা যাচ্ছে, হঠাৎ করে খারাপ হয়ে যায়। এটাকে আমরা অনেক সময় বলি যখন পালস পাওয়া যায় না, ব্লাড প্রেশার পাওয়া যায় না, তখন তাকে বলে ডেঙ্গু শক সিনড্রোম। একবার ডেঙ্গু শক সিনড্রোম হয়ে গেলে তাকে কিন্তু বাঁচানো খুব কঠিন হয়ে যায়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক হোসেন বলেন, স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত সংস্কার না হওয়ায় ডেঙ্গুতে মৃত্যুর হার কমছে না। সরকারের নীতি নির্ধারকরা হয়তো অন্য বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এখানে বেশি অর্থ লাগবে, জনবল প্রয়োজন হবে, লজিস্টিক প্রয়োজন হবে। এখন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, এখন যে আমি টাকাটা খরচ করব এখনকার চেয়ে বেশি হবে, কিন্তু এর পরিণামে আমি একটা সুস্থ সবল জনগোষ্ঠী পাবো, যারা অসুস্থ হলে কাজ করতে পারে না, যাতে কেউ অবদান রাখতে পারে না, এবং মৃত্যুর তো কোনো আর্থিক পরিসংখ্যান দিয়ে মাপা যায় না। কাজেই এখন আমি আমার টাকাটা বেশি খরচ হলেও পরবর্তীতে এই চিকিৎসা এবং শ্রম ঘন্টা নষ্ট হওয়ার যে ক্ষতিটা সেখান থেকে আমরা অনেক বেশি এটা ফেরত পাবো, এই যে অর্থমূল্য। বিশেষজ্ঞরা বলছেন, উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। নিত্য পণ্যের অসহনীয় দামের নাভিশ্বাস অবস্থা ক্রেতাদের। রাজধানীর বাজারে বেশিরভাগ সবজি কেজিতে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। বৃষ্টি ও সরবরাহ কমার অজুহাতে নাগালের বাইরে মাছের দামও। ছুটির দিনেও 1 কেজির ইলিশ কিনতে গুনতে হচ্ছে 2000 টাকারও বেশি। এখনও চড়া চালের দাম। রিপোর্ট করছেন আদিন সজীব। ঢাকার বাজারটা সবজিতে ভরপুর হলেও দামের ভারে দিশেহারা ক্রেতারা। ছুটির দিনে করলা বরবটির কেজি 80 টাকা, ঢেঁড়স কাঁকরোল সহ বেশিরভাগ সবজির কেজি 70 টাকা। টমেটো সিম কিনতে হচ্ছে 100 টাকা বা তারও বেশি দামে। সব জিনিস হলো 80-100 টাকা, এইটি নিচে কোনো সবজির তরকারির দাম না। বেগুন 120, কাঁচামরিচ নিলাম 180 টাকা করে কিলো। বৃষ্টির সময় এখন তো সবকিছু অ্যাভেলেবল, আসলে এরকম হওয়ার কথা না, কি কারণ বুঝতেছি না, সবকিছুর দাম ঊর্ধ্বমুখী কেন? কি করি, মনিটরিংটা করবে কে? কেউ কারো কথা শোনে না। প্রাকৃতিক দুর্যোগ আর সরবরাহ সংকটের অজুহাত বিক্রেতাদের। এখন তো সিজন না, তাই না? শীতকালে আসলে কমবে দাম। এখন তো মনে হচ্ছে বৃষ্টি হলো, ঠিক আছে, মৌসুম 1 মাস পরে কমে যাবে, শীত পড়লে দাম কমে যাবে। অস্বস্তি মাছের বাজারেও নাগালের বাইরে ইলিশের দাম। 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 2100 টাকায়, 1.5 কেজির ইলিশ 2800 টাকা। এত দাম, কিন্তু নদীতে তো ধরা কম পড়তেছে, এই জন্য না সে দাম বেশি। চড়া চালের দামও, কিন্তু কেন তার ব্যাখ্যা দিচ্ছেন এই
বিক্রেতারা। মিনিকেটটা 70 টাকার ভিতরে থাকলে ঠিক আছিল, কিন্তু সেই মিনিকেট এখন 78-80 টাকা, আর 28টা 50-52 টাকার মধ্যে থাকলে ঠিক আছিল, সেটাও সেম 58-60 টাকা। এটা সরকার তদন্ত করে বের করুক, বের করার পরে তারা কত করে কিনছে তাদের মেমো দেখুক, দেখার পরে সিদ্ধান্ত নেক যে আপনি এত কিনছেন, এত বিক্রি করেন। এখন দানের দাম বেশি, আপনি তো এখন কিনেন না, আপনি সিজনে কিনে রাখছেন, তাহলে এগুলো গোডাউনজাত করে রেখে দেশের কারণ ক্ষতিটা করলেন। তবে সপ্তাহের ব্যবধানে মুরগি ও ডিমের দামে তেমন একটা হেরফের নেই। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ পিআর পদ্ধতি চায় না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তার আশা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। খেলায় নগরচর স্পোর্টিং ক্লাবকে টাই ব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হারানগর স্পোর্টিং ক্লাব। কোন পিআর পদ্ধতি জনগণ চায় না, অতএব পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না। জাতীয় সংসদ নির্বাচন যেটা মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন সেভাবে নির্বাচন হবে ইনশাআল্লাহ। এবার আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাগরাম বিমান ঘাঁটি ফেরত চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও তা প্রত্যাখ্যান করে আলোচনায় বসতে চেয়েছে আফগান তালেবান সরকার। স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র বাগরাম ঘাঁটি ফেরত পাওয়ার চেষ্টা করছে। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালালি জানিয়েছেন, কোনোভাবেই মার্কিন সেনাদের আফগানিস্তানে আসতে দেয়া হবে না। বাগরাম থেকে মাত্র 1 ঘন্টা দূরত্বে চীনের পারমাণবিক অস্ত্র তৈরির কারখানা। 2021 সালে আশরাফ ঘানির সরকারকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবানরা। ওই সময়ে বাগরাম ঘাঁটিতে থাকা সবকিছু রেখে পালিয়ে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা। বিশ্ব শান্তি দিবস উপলক্ষে বীর ইশাখা স্মৃতি সাহিত্য পরিষদের উদ্যোগে গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার প্রদান করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের বিআইপি প্রজেকশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফিল্ম ক্লাবের প্রেসিডেন্ট ও চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি ও সুপারহিরো ডিএ তায়েব। অনুষ্ঠানে নিজ নিজ অঙ্কনে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। এবার খেলার খবর। চ্যালেঞ্জ কাপে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 4-1 গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের 7ম মিনিটে পেনাল্টি থেকে গোল করে কিংসকে এগিয়ে দেন দরিয়েলতন, কিন্তু সেই লিড বেশিক্ষণ টেকেনি। মোজাফফরবের গোলে সমতায় ফেরে মোহামেডান। 1-1 সমতার পর জমে ওঠে লড়াই। 25 মিনিটে কিংসের রাফাল অগুস্তো ফ্রি কিক নেন। ইমানুয়েল সানডে হেড দিলেও লক্ষ্যভেদ করতে পারেননি। মোহামেডানও কর্নার পেয়েছে, কিন্তু গোলের কোনো সম্ভাবনা জাগাতে পারেনি। ম্যাচের 63 মিনিটে কিংসের সোহেল রানা সিনিয়র দ্বিতীয় হলুদ কার্ড দেখেন। তাতে 10 জনের দলে পরিণত হয় কিংস। তারপরও 72 মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা। সুযোগ হাতছাড়া করেনি অগুস্তো। বাঁ পায়ের শটে বল জালে জড়ান। এর 2 মিনিট পর স্বাগতিকদের রক্ষণের ভুলে গোল করেন সানডে। 86 মিনিটে মোহামেডানের ভুলে কিংসকে চতুর্থ গোল এনে দেন দরিয়েলতন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। সংসদের নিম্নকক্ষ নয় উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই এনসিপি। বড় কোনো দলের সাথে জোটও নয়, জানালেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। পিআরের অজুহাতে নির্বাচনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হচ্ছে, অভিযোগ বিএনপির। গায়ের জোরে দেশ শাসনের দিন শেষ, হুঁশিয়ারি জামায়াতের। ডেঙ্গুতে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু বাংলাদেশে। স্বাস্থ্য খাতে সংস্কার না হওয়ায় বিদ্যমান কাঠামো সংক্রমণ থামাতে পারছে না, অভিযোগ সংশ্লিষ্টদের। এবং কিছুতেই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসছে না নিত্যপণ্যের দাম, অসহায় ক্রেতারা।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।